সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিএনপি নেতা ইলিয়াস আলী গুমে জিয়াউল আহসানের সম্পৃক্ততা, ট্রাইব্যুনালে সাক্ষীর দাবি। শান্তি চুক্তি বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র, ইরান। সুইজারল্যান্ডে পৌঁছেছেন দুই প্রতিনিধি দলের সদস্যরা। বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুমের ঘটনায় তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান সরাসরি জড়িত ছিলেন বলে দাবি উঠেছে ট্রাইব্যুনালে। দাবিটি করেছেন তার সাবেক রানার ও ওয়ারেন্ট অফিসের সদস্য ইমরুল কায়েস। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এই দাবি করেন তিনি। 2024-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় পুনর্গঠিত ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা হয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। চলতি বছরের 14 জানুয়ারি 3টি অভিযোগ গঠনের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মানবতা বিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে রবিবার পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন তারই এক সময়কার রানার সেনা কর্মকর্তা ইমরুল কায়েস। জবানবন্দিতে ইমরুল এখন পর্যন্ত 7টি ঘটনার বর্ণনা দিয়েছেন। এসব ঘটনায় মোট 30 জনকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। তিনি প্রায় 30 জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। এইটি আজকে এভিডেন্সে এসছে এবং আজকের এই সাক্ষীর মধ্য থেকে পরিষ্কার আমরা পেয়েছি যে ইলিয়াস আলী জিয়াউল আহসান কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন এবং জিয়াউল আহসান এবং তারেক সিদ্দিকী সহ অন্যান্য দুষ্কৃতিকারীদের দ্বারা তিনি গুমের শিকার হয়েছেন। তবে সাক্ষীর জবানবন্দি ভিত্তিহীন দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। ওনার দেহরক্ষী ছিলেন না, উনি কি ছিলেন সেটা বের করে নিয়ে আসবো। উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মুখস্থ কথা। আপনারা দেখবেন যে 161 যেটা পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি একদম দাড়ি কমা সেমিকোলন সহ উনি কিন্তু বলে গেছেন। রোববার সকালে এ মামলায় একমাত্র আসামি জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর উপস্থিতিতেই সাক্ষ্য দেন ইমরুল কায়েস। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। রবিবার দুপুর 2:45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সফরসঙ্গী রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এছাড়া প্রধানমন্ত্রীর আরও সফরসঙ্গী রয়েছেন সরকারের কয়েকজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা বৃন্দ। বিমানবন্দরে স্থানীয় সরকার মন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যরা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করবেন। সেখানে শ্রমবাজার আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়টি প্রাধান্য পাবে। 23 জুন মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। কুড়িগ্রামের রৌমারীতে বিএসএফের পুশিন চেষ্টার শিকার 5 জন টানা 8 দিন ধরে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। শূন্য রেখায় 5 জনের মধ্যে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে 2 জন এবং ভন্দরচর সীমান্তে 3 জন রয়েছেন। খাদ্য, নিরাপত্তা ও আশ্রয়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। গত 17 জুন গয়টাপাড়া সীমান্তের শূন্য রেখা থেকে ঘটনার 4 দিন পর 2 শিশুসহ 4 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এর আগে গত 14 জুন বিএসএফ 2টি সীমান্ত দিয়ে মোট 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হন। এদিকে সম্ভাব্য পুশিন ঠেকাতে কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ সহ সকল জেলার সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দার। রবিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বলেন, টিকার ঘাটতি মূলত অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হয়েছে। দেশজুড়ে চলমান হামের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত নিশ্চিত ও সন্দেহভাজন মোট 680 জনের মৃত্যু হয়েছে।
এ সময় হামিদ টিকা কেনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আগের অপারেশনাল প্ল্যান বা বার্ষিক কর্মপরিকল্পনা বাতিল করে ডিপিপি চালুর সিদ্ধান্তকে দায়ী করেন তিনি। গাফিলতি তো আছেই, এ তো আমরা তো বলেই দিয়েছি। তো তাদের গাফিলতির জন্যই তো আপনার 2024-25-এর যে টিকার রাউন্ড, সেই টিকার রাউন্ডটা পুরোপুরি মিস করা হয়েছে। হ্যাঁ, ভ্যাকসিনের কোনো প্রকিউরমেন্ট হয়নি, আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের এই যে কন্ট্রাসেপটিভ প্রোডাক্ট, এগুলো প্রকিউরমেন্ট হয়নি। এখানে গাফিলতি আছে, এটা নিঃসন্দেহে আমরা বলতে, এর জন্য কোনো তদন্ত করার দরকার। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে রংপুরের দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধ। এই মধ্যে বাঁধটির প্রায় 130 মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ভাঙন ঝুঁকিতে রয়েছে মহিপুর তিস্তা সেতু, লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকা। এ বিষয়ে রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস জয়। ভারতের গজলডোবার সবকটি জলকপাট খুলে দেওয়ার কারণে তিস্তার পানি বাড়ছে। আর এই পানি বাড়ার কারণে রংপুরের যে তিস্তার সেতু রক্ষা বাঁধটি রয়েছে সেটিতে ভাঙন ধরেছে। যদি একটু দেখাই ক্যামেরার চোখে যে 130 মিটার ইতিমধ্যেই কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে তিস্তা নদীর এই বাঁধ, এবং এ কারণে যে ঝুঁকিটি হবে, মহিপুর তিস্তা সেতু, লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার 1200 পরিবার ঝুঁকিতে রয়েছেন। এই যে আমাদের জমি বা কোষ্টাবাড়ি খামার শোষক ভাই নদী বিলীন হয়ে আসল, এই আজকে কেউ কোনো সরকারের চোখ দেয় না। আবার এই যে বেড়ি বান্ধব ভাঙি গেছে, এখন তো বাড়ি নিয়ে আতঙ্কের উপর আমরা আছি। গত বছর তিস্তার এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি বাঁশের সেতুরক্ষা বাঁধ তৈরি করা হচ্ছিল, কিন্তু 14 লাখ টাকা ব্যয়ের এই সেতুরক্ষা বাঁধ এখন কোনো কাজেরই না, কারণ গত দুদিনের পানির তীব্র স্রোতে ভেঙে গেছে, যে কারণে আশেপাশের যে ফসলি জমি সেগুলোও কিন্তু তলিয়ে গেছে। যে এরকম বুয়েটের ইঞ্জিনিয়ার আসি বাঁশের পাইলিং না দিয়ে এখানে কিছু বস্তা টস্তা ফেলাইলে আমার মনে হয় ভালো হইবে। পদ্মার জন্য সেখানে একটা বড় ধরনের বাজেট গেল, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এই বাজেটে দৃশ্যমান কোনো বাজেট রাখা হয়নি। যদি সঠিক সময়ে এই বাঁধটি রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে হয়তো আরো বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। এই ছিল আমার কাছে রংপুরের মহিপুর এলাকা থেকে তিস্তার ভাঙনের সবশেষ তথ্য। সাভারের তুরাগ নদের তীর ঘেঁষে গড়ে ওঠা একটি অবৈধ ইট ভাটার চিমনি ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া কাঁচা ইট ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে সাভারের ভাকুরতার শ্যামলাপুরে তাহা ব্রিক্সে এই অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এর আগেও তুরাগ নদের তীর ঘেঁষে গড়ে ওঠা অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ করা হয়, কিন্তু ভাটা কর্তৃপক্ষ আবারও গোপনে কার্যক্রম শুরু করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া কাঁচা ইট ও সীমানা প্রাচীর ধ্বংসের পাশাপাশি 8 লাখ টাকা জরিমানা করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আজ সুইজারল্যান্ডে বৈঠকে বসবেন। এর মধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সেখানে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরাও এই আলোচনায় যোগ দেবেন। তেহরান বলছে, আলোচনায় লেবাননের বিষয়ে গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ না নিলে কোনো অগ্রগতি হবে না। সরকার বিরোধী টানা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। বিক্ষোভ দমনে শনিবার জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। দেশ জুড়ে সড়ক থেকে বিক্ষোভকারীদের বসানো প্রতিবন্ধকতাগুলো অপসারণ করতে সেনা ও বুলডোজার মোতায়েন করা হয়েছে। গত 6 সপ্তাহ ধরে দেশের বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, কৃষক সংগঠন এবং সাবেক বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ চালিয়ে আসছে। তারা পাথর, গাছের গুঁড়ি ও ধ্বংসাবশেষ দিয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে রেখেছে, ফলে দেশ জুড়ে অচলাবস্থা তৈরি হয়। দেশজুড়ে সড়ক অবরোধের কারণে খাদ্য, জ্বালানি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে, যা দেশের অর্থনীতিকে কার্যত অচল করে ফেলেছে। আন্দোলনকারীদের মূল দাবি, প্রেসিডেন্ট রদ্রিগো পাজকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার একজন ক্যামেরাম্যান রয়েছেন। বুরেজ শরণার্থী শিবিরের ওই হামলায় নিহত ক্যামেরাম্যানের নাম আহমেদ ভিশা। এই ঘটনাকে জঘন্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে আল জাজিরা।
আহমেদের সঙ্গে আরও একজন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, আহমেদ উইশা হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন। গাজার সাবরা এলাকায় রাতভর চালানো আরেক হামলায় একই পরিবারের 2 শিশুসহ 4 জন নিহত হয়েছেন। লিবিয়ার পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় উপকূলে গত 1 সপ্তাহে অন্তত 15 জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ ভেসে উঠেছে। একটি নৌকা ডুবে তাদের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় নিরাপত্তা বাহিনী, নৌবাহিনী ও চিকিৎসক সূত্র রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে। মরদেহগুলো মিশর সীমান্ত সংলগ্ন শহর তব্রুকের উপকূলের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে, উপকূল থেকে 10 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শোডাউনটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সী ফুটবল প্রেমীরা অংশ নেন। তারা আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে তৈরি কয়েকশো ফুট দীর্ঘ ব্যানার বহন করেন। এছাড়া অধিকাংশ ভক্তকে আর্জেন্টিনা দলের জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়। প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এই আয়োজন করা হয়। এরই সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিএনপি নেতা ইলিয়াস আলী গুমে জিয়াউল আহসানের সম্পৃক্ততা, ট্রাইব্যুনালে সাক্ষ্যের দাবি। শান্তি চুক্তি বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র, ইরান। সুইজারল্যান্ডে পৌঁছেছেন 2 প্রতিনিধি দলের সদস্যরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।